আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশ্যতা এর 135 পৃষ্ঠার একক কাজটি নিয়ে। এই পৃষ্ঠায় দুটি একক কাজ রয়েছে। আজকে আমরা 2 নাম্বার যে একক কাজটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে একক কাজটিতে বলা হয়েছে রুলারের সাহায্যে ত্রিভুজ দুটির বাহুগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। এখানে ত্রিভুজ দুটি বলতে কি বোঝানো হয়েছে? গত পর্বে যে একক কাজটি ছিল সেখানে কিন্তু আমরা একটি ত্রিকোণীর সাহায্য নিয়েছিলাম এবং আমরা জানি ত্রিকোণী কিন্তু আসলে একটি ত্রিভুজ, এবং সাধারণত যেসব ত্রিকোণী রয়েছে সেখানে বাহিরে একটি বড় ত্রিভুজ এবং মাঝখানে একটি ছোট ত্রিভুজ থাকে। তো আমরা যেটি করেছিলাম, এই ত্রিভুজের যে পুরো ত্রিকোণটি আছে এটি যেহেতু একটি ত্রিভুজ, এখানে যে বড় ত্রিভুজটি রয়েছে সেটির প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ লিপিবদ্ধ করেছিলাম, এবং এই যে মাঝখানে ছোট ত্রিভুজটি রয়েছে সেটির প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ আমরা লিখেছিলাম। তো আজকে আমরা যেটি করব সেটা হচ্ছে এটির মতোই, এটির যে বাহুগুলো আছে আজকে আমরা সেগুলো পরিমাপ করে এই ছকে পূরণ করব। তো দেখো, এখানে যে জিনিসটি রয়েছে, বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এখানে আমাদেরকে লিখতে বলা হয়েছে। ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ মনে করো যদি আমি বড় ত্রিভুজে এই বাহুটি ধরে নেই, অর্থাৎ এই বাহুটি, এবং ছোট ত্রিভুজের অনুরূপ বাহু বলতে বোঝানো হয়েছে একই দিকের বাহু। যেমন এটি যেহেতু এই দিকে আছে, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই যে বাহুটি রয়েছে এটিও কিন্তু এইদিকে রয়েছে, এইভাবে আমরা হিসাব করব। ঠিক একইভাবে আমরা যদি এই বাহুটাকে ধরে নেই, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটি হবে এইদিকে, কারণ এটি একই দিকে অবস্থিত। তো দেখো, এরপরে যে জিনিসটি বলা হয়েছে যে আমাদেরকে বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এইটা থেকে এটাকে ভাগ করতে হবে, এরপর আমাদের ফলাফলটি লিখতে হবে। তো চলো দেখে নিই যে আসলে এই সমাধানটি কেমন হবে। দেখো, এটি হচ্ছে একক কাজটির সমাধান। এখানে আমরা বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য নিয়েছি 9.5 সেন্টিমিটার, অর্থাৎ আমি যে কোনো একটি বাহুকে ধরে নিয়েছি 9.5। ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একই দিকের বাহু এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে, সেটিকে আমি ধরে নিয়েছি 3.5 সেন্টিমিটার, এবং বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 9.5 ভাগ 3.5 আমরা লিখে নিলাম। এরপর আমরা ফলাফলটা পেলাম 2.7। ঠিক আছে, ভাগ করার পরে আমি যদি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই, দেখো এখানে 9.5 ভাগ 3.5 আমরা যদি একটু দেখি, এখানে আসছে 2.7। ঠিক আছে, এরপরে এগুলো আমরা গণনা করলাম না। এরপরে দেখো, এখানে বড় ত্রিভুজের আরেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি 9.5 সেন্টিমিটার। ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটি একই দিকের বাহু। বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য আমরা লিখলাম কত, 9.5 ভাগ 3.5। এরপরে ফলাফলটা কত আসলো, 2.7। এটি কিন্তু এটির মতোই, ঠিক আছে, এটির মতোই কিন্তু এটি, এই পুরোটি। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটি বাহু, ঠিক আছে, এটির পরিমাণ হচ্ছে 13.4। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কোনটি। এখানে এটি বইয়ের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এটি হচ্ছে এই বাহুটি, এটি কিন্তু অন্যান্য এই দুইটা বাহু হচ্ছে একটু বড় হবে। ঠিক আছে, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে এটি কিন্তু একটু বড় হবে, 13.4 সেন্টিমিটার, এবং ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.9 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13.4 ভাগ 4.9। আমরা ফলাফলটা কত পেলাম, 2.7। আমি যদি এটা একটু দেখিয়ে নেই, 13.4 ভাগ কত, এখানে 4.9, তাহলে আমরা পাই হচ্ছে 2.7। এরপর এগুলো আমরা ধরলাম না। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা ছকটি পূরণ করতে পারো, এবং তোমাদের ক্ষেত্রে তোমরা তোমাদের ত্রিকোণটি পরিমাপ করে এই ছকটি পূরণ করবে। এবং এই একক কাজটির আগে তোমরা অবশ্যই এর আগের যে একক কাজটি রয়েছে সেটা দেখে আসবে। তো দেখো, বইয়ে এরপরে যেটি বলা হয়েছে, নিচের দিকে যদি আমরা যাই, এখানে একটি ছক দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ছকের ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, নিচে লিখি। অর্থাৎ আমরা এখানে যে দুটি ছক করলাম, এখন একটি করেছি এবং গত পর্বে একটি করেছি, এই দুটি দেখে আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম। তো তাহলে চলো দেখে নিই যে এই ছকে আমরা কি লিখব। তো দেখো, আমি ছকটিতে লিখেছি যে ছকের ফলাফল থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটি হচ্ছে দুইটি ত্রিভুজ সদৃশ হলে অনুরূপ কোণগুলো সমান হয় ও অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। এটির মানে কি, অর্থাৎ আমরা কিন্তু এখানে সদৃশতা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ একটি ত্রিভুজ কিভাবে দুটি ত্রিভুজ কিভাবে সদৃশ হয়। তো এখানে আমি লিখেছি দুটি ত্রিভুজ সদৃশ হলে, অর্থাৎ যদি দুটি ত্রিভুজ সদৃশ হয় তাহলে সেগুলোর কি বৈশিষ্ট্য হয়, সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অনুরূপ কোণগুলো সমান হয়, অর্থাৎ একই দিকের যে কোণগুলো রয়েছে
ঠিক আছে, সেগুলো সমান হয়। যেমন আমরা যদি একটু বইয়ে দেখি, এখানে অনুরূপ কোণগুলো বলতে বোঝানো হয়েছে একই দিকের কোণ, যেমন এখানের কোণ আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে একই দিকের কোণ। এরপরে দেখো আমি লিখেছি ও অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। সমানুপাতিক বলতে কি বোঝানো হয়েছে, আমরা কিন্তু দেখেছি ছকের মধ্যে আমাদের যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো কিন্তু সমান হয়েছে। অর্থাৎ দেখো এখানে যে ছকটি, সেখানে কিন্তু আমাদের যে ফলাফলগুলো অর্থাৎ অনুপাতগুলো সেগুলো কিন্তু সবগুলো ক্ষেত্রে সমান এসেছে। অর্থাৎ এটির মানে হচ্ছে এই যে ছকের ফলাফল থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটি হচ্ছে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের অনুরূপ কোণগুলো সমান হয় ও অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। ঠিক আছে, এরপরে দেখো বইয়ে বলা হয়েছে, আমরা যদি একটু নিচে যাই, আমরা দেখলাম যে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। অর্থাৎ আমি যেটি বলেছি সেটি, বাহুগুলোর অনুপাত যদি এক হয় তাহলে সদৃশ চিত্রগুলো সব দিক থেকে সমান হয়ে যায়। এই লেখাটির মানে হচ্ছে দেখো, এখন আমরা যে ছকটি পূরণ করেছিলাম সেখানে যদি এই ফলাফলগুলো এক হয় তাহলে কিন্তু এই বড় বাহু এবং ছোট বাহু কিন্তু সমান হবে। কেন হবে? কারণ এক তখনই আসবে যখন এই দুইটা সংখ্যা সমান হবে, তখনই কিন্তু এক আসবে। এই কারণেই বলা হয়েছে যে বাহুগুলোর অনুপাত যদি এক হয় তাহলে সদৃশ চিত্রগুলো সব দিক থেকেই সমান হয়ে যায়, অর্থাৎ তারা সর্বসম হয়ে যায়। কাজে আমরা বলতে পারি যে সর্বসমতা হচ্ছে সদৃশতার একটি বিশেষ রূপ। এবারে চলো আমরা দেখি সদৃশতা জানার জন্য কি আমাদের সবকটি কোণ এবং বাহুই জানা লাগবে নাকি অল্প কিছু জানলেই হবে। দলে ভাগ হয়ে দলের প্রত্যেকে নিচের কাজগুলো করি চলো। তো এখানে কিছু দলগত কাজ দেওয়া রয়েছে, তিনটি দলগত কাজের মাধ্যমে আমরা তিনটি শর্ত সম্পর্কে জানতে পারবো। তো এটি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।